এখন দুর্নীতির পরে আর কি বাধা আছে এটা আমি শুনতে চাই আপনাদের কাছ থেকে, বলেন তো। যে আমরা যদি বাংলাদেশের উন্নয়নের কথা বলতে চাই, দুর্নীতিকে বাদ দিলে এরপরে সবচেয়ে বড় অন্তরায় হিসেবে আমি মনে করি আমরা জাতি হিসেবে যথেষ্ট সচেতন না। আমাদের সচেতনতা বৃদ্ধি করা। কোন জায়গাটায়? কোন জায়গাটা সেটা আমাদের যদি আমরা বেসিক রাইট বলি বা আমাদের নিজেদের দায়িত্বটা, যে আমার দায়িত্বটা কি সেটা আমরা যথাযথভাবে পালন করি না। আমার মধ্যে বাংলাদেশ তখনই সবচেয়ে উন্নয়নশীল একটা দেশ হবে বা উন্নত দেশ হবে যখন আমরা নিজেদের জায়গা থেকে আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করব। আমার দায়িত্ব বর্তমানে পড়াশোনা করা, আমি আমার কাজটা খুব সুন্দরভাবে করব। যে হচ্ছে যে রিক্সা চালায় তার কাজ হবে খুব সুন্দরভাবে রিক্সা চালানো। যে হচ্ছে গিয়ে টিচার, সে আমাদের খুব ভালো তার সর্বোচ্চটা দিয়ে সে আমাদেরকে শিক্ষা দিবে। আমরা যদি প্রত্যেকটা পেশার জায়গা থেকে নিজেদের দায়িত্বটা খুব সর্বোচ্চভাবে পালন করি এবং আমাদের দায়িত্বের প্রতি সচেতন হই, তাহলে আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো, বা সোনার বাংলাদেশ, যে আমরা স্বপ্নের সোনার বাংলাদেশ, সেটা করতে পারবো। আমি মনে করি এটা। ভেরি গুড। তারপরে জি, আসসালামু আলাইকুম। আমার নাম জয়। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের উন্নয়নের মধ্যে অন্যতম যে কয়েকটা বাধা রয়েছে তার মধ্যে একটি হলো বৈদেশিক পরাশক্তির প্রভাব। একটি বৈদেশিক পরাশক্তির প্রভাব। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ থেকে আস্তে আস্তে উন্নয়নশীল দেশের দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু বাংলাদেশের উন্নয়ন বিরোধী কিছু চক্র, কিছু বৈদেশিক মহলের কারণে বাংলাদেশের উন্নয়নটা বাধাগ্রস্ত হচ্ছে এবং বহির্বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তিটা নষ্ট হচ্ছে। যেই কারণে বৈদেশিক বিনিয়োগকারীরা বাংলাদেশে কম বিনিয়োগ করতে আগ্রহ বোধ করছে। এই জন্য আমার কাছে মনে হয় যে বাংলাদেশি কিছু মানুষ যারা বহির্বিশ্বে যে বাংলাদেশের ইমেজটা নষ্ট করতেছে, তাদের জন্য বাংলাদেশের উন্নয়নে অনেক ক্ষতি হচ্ছে। গট ইট। ওকে, আর কেউ কিছু? জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আমি বাংলাদেশের যে মূলত উন্নয়নের যে বাধার দিকগুলো যদি আমি সেটা বলতে যাই, যেহেতু আমি সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি, আমার অনার্স প্রায় শেষ। তো আমি এর থেকে যতটুকু বুঝলাম যে হচ্ছে বাংলাদেশের উন্নয়নের মূল বাধাটা হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম, এদের বেড়ে ওঠাটা। তো আমরা যদি দেখি আমাদের যে পূর্ব প্রজন্ম ছিল, বিশেষ করে 90 দশক পর্যন্ত, তারা মূলত হচ্ছে পড়াশোনাটাকে যেভাবে দেখতো এবং তাদের যে চিন্তা ভাবনাটা যেভাবে ছিল, বর্তমান যে তরুণ প্রজন্মের যে চিন্তা ভাবনা সেটি সম্পূর্ণ আলাদা। এর পূর্বে আমাদের পূর্ব প্রজন্ম তারা হচ্ছে দেশের উন্নয়নটাকে দেখতো, তাদের সমাজের উন্নয়নটাকে দেখতো। কিন্তু বর্তমান তরুণ প্রজন্ম তারা হচ্ছে নিজস্ব উন্নয়ন, শুধু ব্যক্তি স্বাধীনতা নিয়ে ব্যস্ত। তারা হচ্ছে আমি যদি পড়াশোনার কথা বলি, তাহলে বর্তমানে একজন গার্জিয়ান তার সন্তানকে কি কি দিচ্ছে, তার ছোটবেলা থেকেই তার সন্তানকে একটা ভালো অ্যান্ড্রয়েড ফোন বা হচ্ছে আইফোন উপহার দিচ্ছে, তাতে করে তার সন্তান খুশি থাকে। কিন্তু কখনো ভালো কোনো বই, হুমায়ুন আহমেদ বা রবীন্দ্রনাথ ঠাকুরের বই দিচ্ছে না, তাহলে এদিকে মোটিভেট করতেছে না। পেপার বা কোন পত্রিকার দিকে মোটিভেট করতেছে না। তো একটা ফোনের দিকে যখন একটা তার সন্তানকে মোটিভেট করতেছে, সে অন্যদিকে পথচ্যুত হয়ে যাচ্ছে। ফোন নিয়ে ব্যস্ত, সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত। সে ওখানে মজার মজার পোস্ট পাচ্ছে। ইদানিং আমরা যদি দেখি রিলস, তো আমরা রিলস দেখতে গেলেই আমাদের হচ্ছে ওটা একদম সাইকোলজিকে মানে এডিক্ট করে ফেলে, যে হচ্ছে ও আসক্ত হয়ে যায়। একটা রিলস দেখতে গেলে আমাদের হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা চলে যায়। তো এর থেকে বের হয়ে আসতে পারে না সহজে। তো এই যে সময়টা চলে যাচ্ছে, সে মজা নিয়ে ব্যস্ত আছে। আসলে তার সমাজে কি হচ্ছে, সে শেষে কি দেখতেছে, আমার আমার নিজস্ব ব্যক্তিগত কতটুকু উন্নয়ন হচ্ছে। শেষে গিয়ে তার নিজস্ব মানে বলার চলে একটা পুঁজিভিত্তিক সমাজ ব্যবস্থা যেটা চলে আসছে আর কি, মানে সমাজের উন্নয়নটাকে দেখতেছে না বর্তমান তরুণ প্রজন্ম, এবং যে সঠিক শিক্ষাটা, সুশিক্ষা, সেটা পাচ্ছে না আর কি। তো এর কারণেই মূলত সমাজের, আমাদের বাংলাদেশের উন্নয়নটা বাধাগ্রস্ত হচ্ছে, আমি এটা মনে করি। ওকে, আর কেউ কিছু বলুন, এখানে দিবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল হাসান শুভ। আমি ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগে পড়াশোনা করছি। আমার মনে হয় ব্যক্তিগত জায়গা থেকে যে আমাদের পারিবারিক শিক্ষাটা আমরা আগে যেভাবে পাইতাম, আমাদের বর্তমান সময়ে বেড়ে ওঠাটা আগের থেকে অন্যরকম। মানে আগে ছিল একরকম, যে পারিবারিক শিক্ষাটা পরিবারের গুরুজনদের কাছ থেকে যেভাবে পাইতাম, আমরা আমরা একটা ভয় ভীতি থেকে বড় হইতাম, দেখে শুনে নৈতিক শিক্ষাটা আমরা পাইতাম। তো বর্তমান সময়ের বিভিন্ন বাবা মারা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকার কারণে তারা অনেক বেশি ব্যস্ত থাকে। যেমন যদি মনে করি, বর্তমান সময়ে অনেক ফ্যামিলি আছে যার ধরেন যে তার বাবা, একটা বাচ্চার বাবা সে ডাক্তার, আবার তার মা হচ্ছে শিক্ষক। তো
তারা দুইজন ব্যক্তিগত জায়গা থেকে ব্যস্ত থাকে। তো যার কারণে বাচ্চাটা ওই পর্যাপ্ত পারিবারিক শিক্ষাটা পায় না, যার কারণে সে তার নিজস্ব ওই সারাউন্ডিংসে এমন ভাবে বড় হয় যে বাবা মা ছাড়া বড় হয়, এবং তারা তাকে ওই নৈতিক শিক্ষাটা দেয় না। তাদেরকে একটা অ্যান্ড্রয়েড ফোন হাতে ধরায় দেয়, তারা সবসময় ওই ফোনটা নিয়ে ব্যস্ত থাকে, ওইভাবে বেড়ে ওঠে। তারা বিভিন্ন ধরনের পাশ্চাত্যের শিক্ষা পায়, যেটা আমাদের সমাজে আমি 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 ব্যক্তিগত জায়গা থেকে মনে করি পাশ্চাত্যের শিক্ষাটা আমাদের কাছে, আমাদের বাঙালির কাছে, আমাদের বাঙালির কালচারের কাছে অনেকটাই ভিন্ন রকম, মানে যেটা আমাদের শিক্ষার সাথে যায় না, কালচারের সাথে যায় না। এবং আরো কিছু বিষয় আছে, যেমন আমরা বিভিন্ন কুসংস্কার দেখে শুনে বড় হই, আমাদেরকে ওই শিক্ষাটা দেয় না। আমাদের শিক্ষকরা গ্রাম পর্যায়ে, একদম প্রান্তিক পর্যায়ে আমাদের যে শিক্ষক থাকে, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি প্রাইমারি স্কুলে দেখছি, তো তারা হচ্ছে বেসরকারি স্কুলগুলোতে খুব সুন্দরভাবে শিক্ষাদান করে, আবার টিউটররা ডাকে, তাদেরকে টাকা দিয়ে পড়াইলে খুব ভালোভাবে পড়ায়। আবার নর্মাল প্রাইমারি স্কুলে, সরকারি স্কুলে তারা কি করে, তারা হচ্ছে ক্লাসে এসে তারা নিজেরা ঘুমায়, বসে থাকে, স্টুডেন্টদের ওইভাবে গাইডলাইন দেয় না। যার কারণে একটা ছেলে ছোট থেকে যেভাবে বেড়ে উঠবে, সে তো সুনাগরিক হবে সচেতনতার মাধ্যমে। সুনাগরিক হতে গেলে তো তাকে সেইভাবে ট্রিট করে বড় করতে হবে। তো আমি যদি বলি যে ওয়েস্টার্ন কালচার, যেমন আমেরিকার কথা বলি, ইউএসএ তে, ওইখানে টিচারদের বেতনটা সবচেয়ে বেশি, এবং টিচাররাই সবচেয়ে ভালোভাবে একটা বাচ্চাকে বেড়ে তোলে, মানে গড়ে তোলে। যার কারণে তারা তাদের অধিকার সচেতন হয়, তাদের হচ্ছে রাইটস গুলো তারা বুঝে, তাদের নিজেদের দায়িত্ব কি, কর্তব্য কি, এগুলো তারা বুঝে, দেশকে নিয়ে চিন্তা করে, ছোট থেকে দেশপ্রেমে জাগ্রত হয়ে বেড়ে ওঠে। তো আমি মনে করি একটা বাচ্চার বেড়ে ওঠাটা হচ্ছে মূল অন্তরায় আমাদের পরবর্তী সোনার বাংলাদেশ গড়তে। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা কিছু বলবেন? হ্যালো। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে বেকারত্ব। কারণ আমি এবার ঈদে বাড়িতে যাওয়ার সময় ট্রেনে আমার একটা লোকের সাথে দেখা। সেই লোকটা হচ্ছে পূর্ববর্তীতে ছিল যে একজন টিচার, কিন্তু মানে এমন অর্থভাব হয়েছে, তার সাথে কথা বলে জানলাম যে সে তার শিক্ষকতা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে সে একটা গার্মেন্টসে জব, যাতে শিক্ষকতা ওইখানে মাত্র 10,000 টাকা বেতন পাইতো, এখন সে 16 কি আরো একটু বেশি পায়। তো এই জন্য সে অর্থাভাবের কারণে সে ছেড়ে দিছে শিক্ষকতা ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে সে গার্মেন্টসে জব নিল। এখন আমি একটু আগে যে ভাই বললো যে আমি নিজের উন্নয়ন করব, নিজের উন্নয়নে মানুষ বেশি চিন্তা করতেছে, কেন করব? কারণ হচ্ছে যে ধরেন আমার যদি পেটে ক্ষুধা থাকে, তাহলে তো আমি দেশের চিন্তা করতে পারবো না, তাই না? তো আমার তো বেকারত্বটাকে কমাতে হবে। আর যদি পেটে ক্ষুধা থাকে, আমার অবশ্যই চুরির চিন্তা আসবে। আমি যখন না খেতে পেয়ে মারা যাব, তখন আমার চিন্তা আসবে কিছু খাইতে পারলে দোকান থেকে একটা রুটি নিয়ে ফেলি, এই চিন্তা আসবে। তো আমি চাই যে, আর এত উনি কিন্তু ন্যাশনালে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়ছে, যাক উনি কাজও করতেছিল, কিন্তু একটা সময় গিয়ে যখন ওনার যে টাকা পয়সার অভাব শুরু হলো, উনি এটা ছেড়ে দিয়ে এই কাজ করা শুরু করল। আমি ওনার কাজটাকে ছোট করে মনে করতেছি, কিন্তু এই যে বেকারত্বের হারটা যে বাড়তেছে দিন দিন, আমাদের অনেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকেই অনেক দিন ধরে বেকার থাকে প্রথম। তো এই যে অভাবটা, পারিবারিক যে অভাবটা হয়, কারণ আমাদের তো এই যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অত স্ট্রং না, আমরা কি করব? অনেকেই আছে যে আমরা দেখছি মাঝে মধ্যেই তো বিভিন্ন রিল ভাইরাল হয় যে আল্লাহ, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিক্সা চালাচ্ছে, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র একটা হোটেলে কাজ করে এরপরে নিজের পড়ালেখার জোগাড় করতেছে, এটা করতেছে, সেটা করতেছে। তো আমাদের যে ইনকাম সোর্সটা, আমি তো নিজের চিন্তা একটু করতেই তো হবে, তাই না? তো ইনকাম সোর্সটা যাতে, বেকারত্বের হারটা যদি একটু কমে, তাহলে আমরা দেশ নিয়ে চিন্তা করতে পারবো, আমি মনে করি। তো এটাই হচ্ছে আমার একটা বড় চিন্তা।